আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমাদের যে ইংলিশ ফর টুডে বই, ইংলিশ ফার্স্ট পেপার যে বই, এই বইটা থেকে যেহেতু বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের পরীক্ষায়, বিশেষ করে বি ইউনিটের পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন এসেছে এবং গ্রামার কোশ্চেনও এসেছে অনেক বেশি এই ইংলিশ ফর টুডে থেকে, এমনকি গ্রামারও দেওয়া হয়েছে, আর ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইং সব কিছু তো আছেই। দ্যাটস ওয়াই ইংলিশ ফর টুডে বইটা পুরোটা তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার বুঝে পড়াটা খুব বেশি জরুরি। আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে, যেটা হচ্ছে লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এটার হচ্ছে পুরোটা আমরা বোধহয় শেষ করি নাই। আমার যতদূর মনে পড়ে যে আমরা এটার অনেকখানি পড়ে ফেলেছিলাম, কিন্তু আমরা আজকে আর এটা পড়বো না। হ্যাঁ, বাকি অংশটা আমি আরেকদিন হয়তো পড়বো বা তোমরা নিজেরা পড়ে নিবে। আজকে আমরা নেলসন ম্যান্ডেলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আলোচনা করব এবং নেলসন ম্যান্ডেলার থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। নেলসন ম্যান্ডেলা থেকে তোমাকে যদি একটা রিটেনে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তাহলে সেই বিষয়টা তুমি কিভাবে ডিল করবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তোমরা অনেকেই বইটা হয়তো গাইডের মাধ্যমে পড়েছো। আমি আবার বলছি, যারা গাইডের মাধ্যমে পড়েছো তারা ভুল করেছ। এই বই গাইডের মাধ্যমে না পড়ে এভাবে একদম অর্থ বের করে করে পড়তে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, আমরা একটা নিউজ পড়ছি, রয়টার্স, তোমরা জানো যে পৃথিবীর সংবাদ সংস্থা, তারা নেলসন ম্যান্ডেলা যেদিন মারা যান ওদিন তারা একটা নিউজ প্রকাশ করে। তাহলে নেলসন ম্যান্ডেলার মৃত্যুদিন হচ্ছে তোমার এই 14 ডিসেম্বর মারা গিয়েছিলেন 2013 সালে। 15 ডিসেম্বরে ওরা নিউজ করেছে জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার রাজধানী থেকে। নেলসন ম্যান্ডেলা তো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। দেখো এখানে বলেছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, তোমরা সবাই জানো, রেসিয়াল ডিসক্রিমিনেশন, এটাকে বলে অ্যাপার্থেইড। তাহলে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, যোদ্ধা ছিলেন, সেখান থেকে তিনি হলেন প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা হচ্ছে এমন একজন মানুষ যিনি আসলে সারা জীবন স্ট্রাগল করার প্রতি, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সারা জীবন সংগ্রাম করা যায় এবং পুরো জীবনে কখনোই ভেঙে না পড়া যায়, এই স্ট্রেংথ, এই যে স্পিরিট, এইটার উনি একটা হচ্ছে সিম্বলিক আইকন। আমি যে লাইনগুলো বলছি এগুলো মনে রাখবে, কারণ তোমাদেরকে যদি নেলসন ম্যান্ডেলা দিয়ে প্যারাগ্রাফ লিখতে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসতেই পারে যে রাইট ডাউন 10 লাইন্স অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা, তখন তোমরা এগুলো লিখবে। বা রাইট ডাউন 10 সেন্টেন্স অ্যাবাউট দ্য পার্সোনালিটি অফ নেলসন ম্যান্ডেলা দিতে পারে কিন্তু। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবা প্র্যাকটিস করতে হবে, যেটার ক্ষেত্রে আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে হেল্প করব। প্রথম লাইনে আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেইড। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইডেড করেছিলেন। গাইডেড করা মানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা দিক নির্দেশনা দিয়েছিলেন। কোথা থেকে? শ্যাকলস মানে হচ্ছে শিকল, শ্যাকলস অফ অ্যাপার্থেইড, বর্ণবৈষম্যর যে শিকল ছিল সেখান থেকে টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। অ্যাপার্থেইড বা বর্ণবৈষম্য মানে হচ্ছে তোমার গায়ের রঙের কারণে তোমাকে বৈষম্য করা বা তোমার যে অধিকার সেটা না দেওয়া। সাউথ আফ্রিকাতে যেটা হয়, সাউথ আফ্রিকাতে কালো মানুষের সংখ্যা বেশি, যেহেতু আফ্রিকান কান্ট্রি, বাট সাউথ আফ্রিকা দীর্ঘদিন ধরে শাসন করেছে হচ্ছে হোয়াইটরা। বাট হোয়াইটরা মাইনরিটি হওয়া সত্ত্বেও তারা যেহেতু সাউথ আফ্রিকার একটা শক্তিশালী অংশ ছিল, তারা সাদারা কালোদেরকে তাদের ন্যূনতম যে নাগরিক অধিকারগুলো, সেই অধিকারগুলো তারা দিত না। তো এটাকেই বলা হতো শ্যাকলস অফ অ্যাপার্থেইড, একটা শিকলের মতো। এই বর্ণবৈষম্যের শিকলের কারণে সাউথ আফ্রিকার সুষম উন্নয়ন হচ্ছিল না। নেলসন ম্যান্ডেলা সেখান থেকে বের করে আনলেন সাউথ আফ্রিকাকে, গাইড করলেন কোথায়? মাল্টি রেসিয়াল ডেমোক্রেসির, অর্থাৎ বহু গণতান্ত্রিক ব্যবস্থা। বহু গণতান্ত্রিক ব্যবস্থা বলতে উনি বোঝালেন মাল্টি রেসিয়াল মানে বহু জাতিক গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে বর্তমানে আমরা দেখছি সাউথ আফ্রিকাতে ব্ল্যাক প্রেসিডেন্ট আছে। সাউথ আফ্রিকান ক্রিকেট দলে এখন অনেক ব্ল্যাক ক্রিকেটার, বাট নেলসন ম্যান্ডেলার সময় সাউথ আফ্রিকার ক্রিকেট দলে সবাই হোয়াইট ছিল। এবং তোমরা যারা এই তথ্যটা জানো না তাদের জন্য জানিয়ে দিই, সাউথ আফ্রিকা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল এই বর্ণ বৈষম্য করার কারণে, অর্থাৎ তারা কোনো কালো ক্রিকেটারকে খেলতে নিত না, যদিও তাদের দেশের 70% বেশি মানুষ কালো, ব্ল্যাক, বাট তারা হচ্ছে হোয়াইটরাই শুধুমাত্র ক্রিকেট খেলার সুযোগ পেত। সো এই যে একটা তারা রেসিয়াল, তারা যে একটা অ্যাপার্থিড যে একটা করতো, তারা রেসিয়াল ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা অ্যাপার্থিড বলছি, এই কারণে সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে গিয়েছিল। সেখান থেকে উনি সাউথ আফ্রিকায় গণতন্ত্রের সুস্থ ধারায় ফিরিয়ে আনলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি প্যারাগ্রাফ লিখো এটা মাথায় রাখবে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। আইকন মানে হচ্ছে তিনি ছিলেন একটা সিম্বল মানে হচ্ছে তিনি একজন আইডল ছিলেন। কিসের আইডল? কিসের প্রতীক? শান্তি। এবং রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা। হু কেম টু ইম্বডি মানে বাস্তবে রূপদান করা। ইম্বডি শব্দের অর্থ কি? বাস্তবে রূপদান করা। দ্য স্ট্রাগল ফর ইনজাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
তিনি পুরো বিশ্বে স্ট্রাগল ফর জাস্টিস, পুরো বিশ্বে ন্যায়ের জন্য যে সংগ্রাম সেটাকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। তাহলে এই জায়গাগুলোর মধ্যে তোমাদের কাজ হচ্ছে ইমবডির 2টা করে সিনোনিম লিখবা, রিকনসিলিয়েশনের 2টা সিনোনিম লিখবা, অ্যাপার্থিডের 2টা সিনোনিম লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টেকের কাজ। যারা ভিডিওটা খুব ভালোভাবে দেখছো তারা কমেন্টে এই জিনিসগুলা তোমরা লিখে দিবা, তাহলে হচ্ছে তোমাদের একই সাথে কাজ হয়ে যাবে। এবং 3-4 জন যখন 3-4 রকমের সিনোনিম লিখবে তখন হচ্ছে তোমার দেখে দেখে তোমার অনেকখানি পড়া হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা আমাদের একটা গ্রুপ ওয়ার্কের মতো হবে। আমরা এখানে বসেই এই ক্লাসটা দেখার মাধ্যমে আমরা অনেক সিনোনিম শিখে ফেলবো এবং পরীক্ষা ইনশাল্লাহ এগুলো থেকেই চলে আসবে, কোনো কিছু অপরিচিত মনে হবে না। ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 decades। ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি করা, ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি থাকা। এটার সিনোনিমও তোমরা দেখবে। নিয়ারলি মানে অলমোস্ট, 3 decades মানে 30 বছরের মতো তিনি হচ্ছে জেলে বন্দি ছিলেন। চিন্তা করো, একটা মানুষ বাঁচেই 70-80 বছর সর্বোচ্চ। নেলসন ম্যান্ডেলা যেমন বেঁচেছেন 80-90 বছর, আল্লাহ ওনাকে হয়তো বেশি হায়াত দিয়েছিলেন যেহেতু যৌবনের অধিকাংশ সময় বেচারা আসলে কারাগারে কাটিয়েছেন। এবং এমন একটা কারাগারে কাটিয়েছেন যেটার নাম হচ্ছে রোবেন আইল্যান্ড। এবং রোবেন আইল্যান্ড হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ, যে দ্বীপে আসলে মানুষ থাকতো না। ওখানে শুধুমাত্র বন্দি করে নিয়ে রাখার জন্য একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে উনি ছিলেন। তো কতটা ধৈর্যের অধিকারী হলে মানুষ কোনো অন্যায় না মেনে নিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে। তিনি চাইলেই যদি হোয়াইট শাসকদের বলতেন যে না ঠিক আছে আমি আন্দোলন করব না, ওনাকে কিন্তু ছেড়ে দিত এবং ভালো একটা পদও হয়তো দিত, কিন্তু উনি আপোষ করেননি। কেন আপোষ করেননি? তিনি এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, যে শ্বেতাঙ্গ সংখ্যালঘুরা ছিল, মাইনরিটি মানে সংখ্যালঘু, তারা শাসন করছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি, এটার 2টা সিনোনিম বের করবা। এবং রিজলভ শব্দের তোমরা 2টা সিনোনিম বের করো এবং এটার অর্থও বের করবা, এটাও তোমাদের কাজ। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে উনি বর্ণ বৈষম্যকে দূর করবেন। অ্যাপার্থিডের 2টা সিনোনিম বের করবা। ব্রিং ডাউন মানে উনি ধ্বংস করবেন বা নেমে ফেলবেন অ্যাপার্থিডকে। কিন্তু একই সঙ্গে তিনি চাইতেন অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যেন গৃহযুদ্ধ যেন না হয়। উনি চাইলে, ওনাকে যেহেতু ব্ল্যাকরা অনেক মানত, উনি বলতে পারতেন চলো আমরা সাদাদের গৃহ সব লুট করে ফেলি, ওদেরকে আমরা মেরে ফেলি, তাহলে আমরা কিন্তু সাউথ আফ্রিকা দখল করে নিতে পারবো। বাট নো, হি ওয়াজ বিলিভ ইন জাস্টিস। দ্যাটস ওয়াই উনি কোনো সিভিল ওয়ার, গৃহযুদ্ধ দেশে হোক, ওটা উনি চাননি। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে প্রেস্টিজ ছিল, নিজের প্রতি আত্মসম্মান এবং কারিশমা মানে নেতৃত্বের গুণ, সেটা থেকে পুরো বিশ্বের সাপোর্ট পেতে সাহায্য করেছিল। পুরো যে শ্বেতাঙ্গ বিশ্ব, পশ্চিমা বিশ্ব, তারাও তাকে হচ্ছে সবসময় সাহায্য করেছে। এখন আসো দেখো, এই অংশে ডাবল কোট করা আছে, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার একটা উক্তি আছে। এই উক্তিতে উনি বলেছেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। উনি বলেছেন আমি বর্ণবৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি। ইন্টেন্সলি শব্দের অর্থ তীব্রভাবে ঘৃণা করা, অ্যান্ড ইটস অল ম্যানিফেস্টেশন। এবং এটার যতগুলা ম্যানিফেস্টেশন মানে তোমার বাস্তবায়ন বলা হয়। ম্যানিফেস্টেশন মানে বর্ণবৈষম্যের যতগুলো ধারা আছে সবগুলোকে উনি ঘৃণা করেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। এর মাধ্যমে উনি বলেছেন আমি সারা জীবনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। এবং আমি এটা এখনও লড়াই করে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি লড়াই করে যাব। হোয়াট আর ডিটারমিনেশন। ম্যান্ডেলা সেইট ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে উদ্বোধনী বক্তৃতা। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। ভেরি ইম্পর্টেন্ট। ম্যান্ডেলাকে যদি তোমরা কোনো হচ্ছে প্যারাগ্রাফ লিখো, সেখানে এই জিনিসটা উল্লেখ করলে ভালো হয় যে হি ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা অ্যান্ড ইলেক্টেড ইন 1994। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। হিলিং মানে হচ্ছে কোনো কিছুকে নিরাময় করা বা কোনো কিছুকে ভালো করা, আর ওন্ড মানে হচ্ছে ক্ষত। তার মানে উনি বলেছেন যে এই ক্ষতগুলো আছে, এই ক্ষতগুলোকে আমরা, আমাদের ক্ষত বলতে উনি বুঝিয়েছেন যে এই যে দীর্ঘদিন ধরে কালোদের উপরে আঘাত আনা হয়েছে, তাই সাদা কালোর মধ্যে আসলে একটা ঘৃণা তৈরি হয়েছে, এটাকে উনি বলেছেন ওন্ডস। উনি বলেছেন এই ঘৃণাটা আসলে দূর করতে হবে। দ্য মোমেন্ট অফ দ্য ব্রিজ দ্য ক্যাজম দ্য ডিভাইড আস হ্যাজ কাম। উনি বলেছেন আমাদের মধ্যের যে ফাটলগুলো আছে, ক্যাজম শব্দের অর্থ ফাটল, যেগুলো আমাদেরকে এতদিন আলাদা করে রেখেছিল, এগুলোকে ব্রিজ করা বা একসাথে করার মুহূর্ত এগিয়ে এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। উনি বলেছেন অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেলাম। অর্থাৎ এই যে রাজনৈতিকভাবে উনি নির্বাচিত হলেন প্রেসিডেন্ট, কালোদের প্রেসিডেন্ট, এটা আসলে সাউথ আফ্রিকার জন্য একটা বিশাল ঘটনা ছিল। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, অ্যান অনার হি শেয়ার্ড উইথ F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of the apartheid. 1993 সালে ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেলেন এবং সেটা উনি পেয়েছিলেন F.W. de Klerk এর সাথে, যিনি ছিলেন সাউথ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। এবং উনি আসলে ম্যান্ডেলাকে
3 বছর তার মেয়াদ শেষ হওয়ার 3 বছর আগেই উনি মুক্তি দিয়েছিলেন এবং বর্ণবৈষম্যের যে অবসান ঘটানো এটার ব্যাপারে ম্যান্ডেলার সঙ্গে উনি আলোচনা করেছিলেন। এই জন্য দুজনকে একসাথে নোবেল পুরস্কার দেওয়া হয়। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে a prominent role on the world stage as an advocate of human dignity. ম্যান্ডেলা এই যে দেশের শুধু নয়, দেশের বাইরে উনি কি করলেন, মানবতার অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থক, এগুলোর সিনোনিম সবগুলো তোমরা লিখবে যেগুলো বলছি, হ্যাঁ। হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে মানব যে আত্মমর্যাদা, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। উনি শুধুমাত্র পলিটিক্যাল রিপ্রেশন অর্থাৎ রাজনৈতিক যে শোষণ এটার বিরুদ্ধেই কথা বলতেন না পুরো বিশ্বের, উনি এইডস নিয়েও কথা বলতেন। অর্থাৎ উনি হয়ে গেলেন পুরো বিশ্বের বড় বড় সমস্যা নিয়ে কথা বলার একজন অ্যাডভোকেট বা অ্যাম্বাসেডর। অ্যাডভোকেটকে অ্যাম্বাসেডর বলা যায়। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86 বার্থডে। উনি পাবলিক লাইফ মানে উনি হচ্ছে জনসম্মুখের যে জীবন, জনসাধারণের সামনে ওনার যে জীবন অর্থাৎ ফর্মাল লাইফটা উনি 2004 সালে শেষ করেন। 86তম বার্থডে, অনেক বয়স হয়ে গেল। তখন উনি অ্যাডোরিং কান্ট্রিম্যান মানে প্রিয় দেশবাসীকে বললেন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। এটা দিয়ে তোমাকে একটা লিখতে দিতে পারে, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। এটাকে এক্সপ্লেইন করতে দিতে পারে ঢাকা ভার্সিটির রিটেনে। 5 মার্কে তোমাকে দিয়ে বললো যে এক্সপ্লেইন দিস সেন্টেন্স, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। তাহলে তোমাকে কিন্তু টেক্সট বইটা ভাইয়া খুব ভালো করে পড়তে হবে, না হলে তুমি এটা বুঝবাই না যে এটা কোথায় আছে। দ্যাটস ওয়াই টেক্সট বই পড়াটা খুব ইম্পর্টেন্ট এবং এই ভিডিও পুরোটা দেখা ইম্পর্টেন্ট। একই সঙ্গে এটা বলছি যে প্রত্যেক দিন কিন্তু আমরা 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস নিচ্ছি। সো এভাবে তোমরা রেগুলার এই ক্লাসগুলো 10 তারিখের পর আর পাবা না। এই ক্লাসগুলো করতে হলে তোমাকে অবশ্যই কোর্স করতে হবে আমাদের। আর কোর্সটা হচ্ছে তোমাদের মাত্র 2500 টাকা 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পর থেকে 3000 টাকা 10 তারিখ পর্যন্ত, এবং 10 তারিখের পর থেকে শেষ পর্যন্ত 4000 টাকা। সো আমাদের আসলে জানুয়ারি মাসের শুরু থেকে 1 তারিখ থেকে আমাদের 4000 টাকা হওয়ার কথা ছিল কোর্সটা। 4000 টাকা খুব বেশি না, কিন্তু অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া 2000 টাকা ডিসেম্বর 31 পর্যন্ত নিলেন, তাহলে আমাদের জন্য আরেকটু ডিসকাউন্ট দেন। সো আমরা বাকি 10 দিন 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। সো এই সুযোগটা তোমাদের 10 তারিখ পর্যন্তই থাকছে। যারা এখনও অফলাইন অনলাইনে দ্বিধাহীনতায় ভুগছে, বলছি যে করোনা এমনভাবে বাড়ছে যে কিছুদিন পরেই তোমার কোচিং অফলাইন কোচিং বন্ধ হয়ে যাবে। দ্যাটস ওয়াই অনলাইনে ফিরে আসতেই হবে। আর অনলাইনের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কোনটা আমাদের ক্লাস দেখলে বুঝে যাওয়ার কথা। সো হেজিটেশন না করে বন্ধুসহ ভর্তি হয়ে যাও। এরকম ক্লাস যদি পেতে চাও, ক্লাসে তো এগুলা চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ পরীক্ষাও হবে। সো নো টেনশন। আচ্ছা যাই হোক, পড়ায় ফিরে যাই। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড মানে হচ্ছে শ্রদ্ধেয় বা মোস্ট রেসপেক্টেড পাবলিক ফিগার্স। উনি পৃথিবীর সবচেয়ে রিভার্ড পাবলিক ফিগার মানে হচ্ছে পাবলিক ফিগার দেখবা ফেসবুকে থাকে, পাবলিক ফিগার মানে হচ্ছে সেলিব্রিটি। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম। উনার চরিত্রে ছিল একটা কি সেলিব্রিটি স্পার্কল, মানে উনার স্পার্কল মানে হচ্ছে স্ফুলিঙ্গ, বাট এখানে সেলিব্রিটি স্পার্কলটা কন্টেক্সচুয়াল মিনিং দিলে বোঝায় যে উনার চরিত্রে এমন একটা অদম্য একটা স্পিরিট ছিল এবং আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, এবং উনাকে দেখলেই যে মুক্তির যে স্বাদ, এটা ওনার রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, এগুলো ওনার মধ্যে কম্বাইন করা ছিল। হি ইজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। এটা বলেছেন নাদিন গডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, 125 রিমার্কড। উনি বলেছেন যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে দেখেন, ওই দেশের একজন লেখক বক্তব্য করেছিলেন যে উনি আমাদের সময়ের কেন্দ্রে ছিলেন। তার মানে হি ওয়াজ দ্য লিডার, হি ওয়াজ দ্য হিরো অফ আওয়ার টাইম। এবং পুরো বিশ্বেই এটা বলছেন সাউথ আফ্রিকার একজন নোবেল লরিয়েট ব্যক্তি। তার মানে নেলসন ম্যান্ডেলাকে সবাই কতটা ইভ্যালুয়েট করে ওই দেশে, বোঝো তোমরা। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। চিন্তা করো, উনি আছেন জেলে, বাট জেলে থাকার পরও উনি পৃথিবীর সবচেয়ে সেলিব্রেটেড ব্যক্তি। মানে একটা মানুষ জেলে থেকে যদি সেলিব্রিটি হইতে পারে, তার মানে বোঝো যে সে কী জিনিস, কী চিজ। পৃথিবীর সবচেয়ে ম্যান্ডেলাকে কী খাবার দেওয়া হচ্ছে, তিনি জেলে বসে কী লিখছেন, এটা নিয়ে পুরো বিশ্বে যে নিউজগুলো হয়তো লাখ লাখ ভিউজ পাইতো। তখন ইউটিউবের যুগ ছিল না। এরকম ইউটিউবের যুগ থাকলে নেলসন ম্যান্ডেলার চ্যানেলে দেখতে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে যেত। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচার। মিথিক মানে হচ্ছে রহস্যময়, মানে উনাকে কেন্দ্র করে একটা রহস্যময় একটা ব্যাপার ছিল যে এই লোকটা কি, যে সে কখনো ভেঙে পড়ে না। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেস পিপল, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। শুধুমাত্র তার দেশের লাখ লাখ কালো মানুষদের জন্যই নয়, আফ্রিকার কালো মানুষ যারা বরাবর অত্যাচারিত হয়ে আসছে, শোষণের শিকার হয়ে আসছে, তাদের জন্য না। ধরো ইন্দোনেশিয়ায় একটা আন্দোলন হচ্ছে, বাংলাদেশে একটা আন্দোলন হচ্ছে, সবাই নেলসন ম্যান্ডেলাকে একটা ইন্সপাইরেশন হিসেবে সবাই বেছে নিত, কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যাকে পুরো বিশ্বের সবাই শ্রদ্ধা করত। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। 1963 সালে একটা ট্রায়াল হয়েছিল, মানে বিচার হয়েছিল উনাকে কেন্দ্র করে, উনার বিরুদ্ধে আনা বিচার। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। ওই
বিচারের সময় তিনি তার আত্মপক্ষে যে বক্তব্য দিয়েছিলেন, এই টেস্টিমনি শব্দের তোমরা হচ্ছে সিনোনিম লিখবা, ট্রায়াল শব্দের সিনোনিম লিখবা। উনি বলেছেন, ডিউরিং মাই লাইফ টাইম, আমার পুরো জীবনে আই হ্যাভ ডিসাইডেড মাইসেলফ, আমি ঠিক করেছি টু দি স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আমি ঠিক করেছি আমার পুরো জীবনটা আমি দিয়ে দিলাম, উৎসর্গ করলাম আফ্রিকার মানুষদের জন্য। আমাদের শেখ মুজিব যেমন তার পুরো জীবন বাংলাদেশের মানুষদের জন্য উৎসর্গ করেছেন। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, উনি বলেছেন আমি সাদাদের যে আধিপত্য সেটার বিরুদ্ধে লড়াই করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং উনি বলেছেন আমি সাদাদের বিরুদ্ধে, তার মানে এই নয় যে কালোরা যদি সাদাদেরকে আবার প্রতিশোধ নেয়, তাদের বিরুদ্ধে আক্রমণ চালায়, আমি তার পক্ষে না। উনি বলেছেন আমি হচ্ছে কোনো ধরনের ডমিনেশনই পছন্দ করি না। আই হ্যাভ চেরিস্ট, চেরিস্ট শব্দের সিনোনিম লিখবা, আমি বাংলা বলে দিচ্ছি। চেরিস্ট মানে হচ্ছে স্বপ্ন দেখা, দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। উনি বলেছেন গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের স্বপ্ন দেখি, হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, যেখানে সব মানুষ ঐক্যের সাথে এবং সমান সুযোগের সাথে বাসবে। উনি এটা কোর্টকে বলছেন, চিন্তা করো, ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেখানে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন। মানে কতটা সাহস হলে একটা মানুষ এটা করতে পারে। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কোর্টের মধ্যে একটা, কিন্তু তুমি গুগলে সার্চ দিলে দেখবা যে এগুলো মানুষ হচ্ছে লাখ লাখ মানুষ এগুলো সার্চ দিয়ে এগুলা দেখেছে। উনি বলেছেন যে আমি পুরো জীবন সংগ্রাম করছি এই উদ্দেশ্যটা অর্জনের জন্য, কিন্তু এই উদ্দেশ্য অর্জনের জন্য যদি আমার কি হয়, আমার মরে যেতে হয়, তাহলেও আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, তা বন্ধুরা আদর করে মাদিবা ডাকতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, যেটা তার গোত্রের নাম। পিপল লর্ডেড, লর্ডেড মানে প্রশংসা করা, এটা সিনোনিম লিখবা। হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার এই যে মানবতা, তার উদারতা এবং তার আত্মসম্মান, এটাকে মানুষ কী করতো, প্রচণ্ড প্রশংসা করতো। তোমাদের কাজ হচ্ছে বইয়ে যে এই যে কোশ্চেনগুলো আছে, বইয়ে নৈবর্তিকগুলো আছে, এগুলোকে খবরদার ইগনোর করবো না, গাইডে আগে ঝুঁকে পড়বা না, এগুলো দেখবা। এখন তো আর গাইডের ব্যাপার নাই, এইচএসসি পাস করে ফেলেছ, এই জিনিসগুলো সব সলভ করবা। বইয়ের সব কিছু যখন তুমি সলভ করবা, বইয়ের কোশ্চেনগুলো সলভ করবা, তুমি মনে রাখবা ঢাকা ভার্সিটির যে কোনো টিচার যখন কোশ্চেন করবে তখন এই টেক্সট বইটাই ফলো করবে, টেক্সট বইয়ের বাইরে কোনো বই ফলো করবে না। যেমন আমাদের একটা রিটেন হ্যাক্স বই আছে, আমি কি তোমাকে বলতে পারি যে ঢাকা ভার্সিটির কোনো টিচারের কাছে রিটেন হ্যাক্স বই আছে? অবশ্যই নাই। বাট ওই রিটেন হ্যাক্স বইটা আমরা কেন লিখছি জানো? ওই রিটেন হ্যাক্স বইটা লিখছি যে বইয়ের অনেক কিছু তোমার শুধুমাত্র কি করে দেওয়া আছে, উত্তর দেওয়া নাই, শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, বা বইয়ে অনেক কিছু ইশারা দেওয়া আছে, বিস্তারিত করা নাই। অর্থাৎ এই বইটা তাদের জন্য লেখা যাদের গ্রামার অনেক ভালো, যারা অনেক ভালো বোঝে। কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে তোমরা অনেকেই মানে নিজে থেকে পড়বা, নিজে থেকে কোনো কিছু সলভ করা ভাববা, এই অ্যাবিলিটিটা সারা জীবনে তৈরি হয়নি। তোমাদের জন্য রেডিমেড একটা সলিউশন হচ্ছে আমাদের রিটেন হ্যাক্স বইটা, যেটা গত বছর বাজারে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় ছিল, এবং এই বছর বইটা কিন্তু স্টক আউট। এখন পর্যন্ত বাজারে আমাকে প্রচুর স্টুডেন্ট মেসেজ দিচ্ছে, ভাই বইটা কি বাজারে আসছে। তোমাদের জন্য খুশি সংবাদ, জানুয়ারি মাসের 11 থেকে 12 তারিখের মধ্যে ইনশাল্লাহ এটা সারা বাংলাদেশের সবগুলো লাইব্রেরিতে, বড় বড় লাইব্রেরিতে, জেলা শহর, বিভাগীয় শহর এবং ঢাকা শহরের ফার্ম গেটে তোমরা নীলক্ষেতে সব জায়গায় পাবা ইনশাআল্লাহ, এবং অনলাইনে নেওয়া যাবে। আমরা সেটা 10-11 তারিখের দিকে বইসহ অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো। তার আগ পর্যন্ত আমার এই ক্লাসগুলো করতে থাকো ইনশাআল্লাহ। প্রত্যেকদিনই ক্লাস দেওয়ার আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং কোর্সে এখন ভর্তি না হলে পরে ভর্তি হওয়ার জন্য বেশি টাকা দিয়ে ভর্তি হবা, এবং পরে অনেকগুলো ক্লাস আমরা রেকর্ড যদিও থাকবে, তাও এই লাইভ ক্লাস না করার জন্য পস্তাতে হইতেও পারে। সো আর দেরি কেন, ভর্তি হয়ে নাও। আজকের এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।